আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ম্যাক্রো ইকোনমিক্সে আজকে আমরা আলোচনা করব ক্যালকুলেশন অফ দি মেজারমেন্ট, দ্যাট মিনস ক্যালকুলেশন অফ দি মেজারমেন্ট অফ এনআই। এনআই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম। আমরা ন্যাশনাল ইনকাম বা ইন্ডিভিজুয়াল ইনকাম বলতে কী বুঝি? একজন মানুষের আয় হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনকাম, পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়। ফর এক্সাম্পল, আপনি টিউশনি করেন, টিউশনি করে আপনি কিছু টাকা উপার্জন করেন, এটা হচ্ছে আপনার জন্য ব্যক্তিগত আয়। কিন্তু সমাজে অনেক মানুষ অনেক ধরনের কাজ করে, অনেক ধরনের পেশায় নিয়োজিত, তাদের সামগ্রিক ইনকামের একটা যোগফল থাকে না? তখন কি সেটার ইন্ডিভিজুয়াল ইনকাম থাকে? থাকে না। সিম্পল অর্থে এটাই তো একটা ন্যাশনাল ইনকাম। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যালকুলেশন। আমি কীভাবে করবো ন্যাশনাল ইনকাম? That means how I will measure or calculate the NI, that is national income. কিভাবে আমি সেটা ক্যালকুলেট করব? আচ্ছা, আমরা তিনভাবে সেটা ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে ইনকাম মেথড, একটা হচ্ছে আউটপুট মেথড, আপনারা অনেক বইতে এটাকে দেখবেন প্রোডাকশন মেথড হিসেবে বলে, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার। ইনকামের বিপরীত হচ্ছে এক্সপেন্ডিচার, আর মাঝখানে থাকলো প্রোডাকশন বা আউটপুট মেথড। তিন ধরনের মেথডটাই ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল মেথড। সব জায়গায় তিনটা মেথডকেই সবচেয়ে বেশি ফলো করা। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা প্রথম মেথডটা একটু দেখি। ইনকাম মেথড এস্টিমেটেড, এটা নির্ধারিত হয় বাই অ্যাডিং, সবগুলো যোগ করে অল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এখন প্রশ্ন আসতে পারে না ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কী কী জিনিস এখানে অ্যাড করতে হবে। যেহেতু লাইনটা হচ্ছে এস্টিমেটেড, এটা আমি চিন্তা করে নেব বাই অ্যাডিং, যোগ করে all the factors of production. এখন factors of production কয় ধরনের? চার ধরনের। factors of production বলতে আমরা কি বুঝি বলেন তো? land, capital, labor, capital, আর organization। land যদি কেউ ব্যবহার করে, বিনিময়ে বাড়িঘরকে কি দিতে হয়? খাজনা দিতে হয়, রেন্ট, তাই না? আচ্ছা, আর লেবার যদি ব্যবহৃত হয়, লেবার হলে যদি লেবার হয় ওয়েজেস, আর যদি অফিসার হয় স্যালারি। এটা হচ্ছে মেন্টাল লেবারের জন্য স্যালারি। আর ফিজিক্যাল লেবার বা কায়িক শ্রম যারা বেশি করে, লেবার বলতে যেটা বোঝায় তাদেরকে দিব ওয়েজেস, মনে থাকবে দিনমজুর। আর ক্যাপিটাল, ক্যাপিটাল যদি আপনি ওন ক্যাপিটাল হয়, নিজের টাকায় ব্যবসা করেন, তাহলে কি কোনো ধরনের সুদ দিতে হবে? কিন্তু যদি এরকম হয় যে আমি ধার করা কোনো ক্যাপিটাল ব্যাংক থেকে নিলাম, দ্যাট মিন্স বোরোড ক্যাপিটাল, এটার উপর আমাকে নির্দিষ্ট সময় সুদ দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না। তাহলে বোরোড ক্যাপিটালের উপর যে পারিতোষিক আসবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইকোনমিক্সে এটাকে আয় বলে সূচিত করা হয়। ওকে, আর অর্গানাইজেশন যারা কষ্ট করে রান করবে সে কি পাবে? প্রফিট পাবে। তাহলে আমি চিন্তা করছি যে অনেকগুলো টাকা তো জেনারেট হচ্ছে, ল্যান্ডে ভাড়া দিচ্ছে সে রেন্ট পাচ্ছে, যে লেবার দিচ্ছে সে ওয়েজেস নিয়ে যাচ্ছে, যে ক্যাপিটাল দিচ্ছে হায়ার করতে বোরড ক্যাপিটাল সে কিছু সুদ নিয়ে যাচ্ছে। সুতরাং কোনো না কোনো পার্টি কিছু না কিছু অর্থ ইকোনমিতে নিয়ে যাচ্ছে, এবং ফ্যাক্টরস অফ প্রোডাকশন এই চারটি ছাড়া অন্য কিছু নাই। সুতরাং অর্গানাইজেশন আলটিমেটলি পাচ্ছে একটা প্রফিট। সুতরাং সবার প্রাপ্ত হিস্সা বা অংশ সমষ্টি হচ্ছে এক অর্থে ইনকাম। ল্যান্ডলর্ড বা জমিদার পাচ্ছে খাজনার টাকা, অর্গানাইজেশন পাচ্ছে প্রফিটের অংশ, ধার করা একটা লোনের জন্য ব্যাংক পাচ্ছে মোটা অঙ্কের সুদ, সে একটা ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি, তাই না? আচ্ছা, ক্যাপিটাল এর জন্য সেটা পাচ্ছে সে। এইভাবে লেবার নিয়ে যাচ্ছে একটা চার্জ ওয়েজেস আকারে ইকোনমিতে, সবাই টাকা নিয়ে যাচ্ছে। তাহলে যদি আমি সম্পূর্ণ যোগফল করি, এটা একটা ন্যাশনাল ইনকাম। বুঝতে পারলেন? আচ্ছা, প্লাস মানে অ্যান্ড দ্য মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়মেন্ট। যদি আপনি নিজেও কোনো একটা প্রতিষ্ঠান দেন, হয়তো সেটা ধার করা কোনো অর্থে না, ওন ক্যাপিটাল, নিজেই প্রতিষ্ঠানের মালিক, প্রোপ্রাইটরশিপ, এক মালিকানা কারবার, একটা মুদির দোকান বা ছোট্ট একটা পানের দোকান বা কোনো একটা গ্রোসারি শপ দিয়ে বসলেন, এটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত আয়, তাই না? যেখানে আপনি আপনার ল্যান্ডের জন্য কাউকে ওই অর্থে টাকা দিচ্ছেন না, রেন্ট দিচ্ছেন না, ওন ল্যান্ডের জন্য। ক্যাপিটাল বড় করা না, নিজের ওন ক্যাপিটালে 20,000 টাকা ইনভেস্ট করে ফসল ফলাচ্ছে, ওই ফসল স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে, ওই মাছ স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। এই সব কিছুর একটা সমষ্টি কিন্তু ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে ছুঁয়ে যাচ্ছে না?
যেমন ইন্ডিয়াতে যত মানুষ কাজ করে তাদের ন্যাশনাল ইনকামের 1/3, তার মানে 1/3 আসে থেকে সেলফ এমপ্লয়মেন্ট থেকে। আপনি যখন লিঙ্কডিনে ঢুকে দেখবেন যে ওখানে অসংখ্য মানুষ সেলফ এমপ্লয়েড। তারা কেউ লিখে রেখেছে তারা অমুক কোম্পানির সিইও, অমুক কোম্পানির এমডি, অমুক কোম্পানির এই ব্যক্তি। কারণ ওখানে সেলফ ইনভলভমেন্টের যে ব্যবসাগুলো সেগুলো অনেক বেশি চলছে। ইভেন মানুষজন আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এই সমস্ত দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। অনেকেই জব করে না স্বেচ্ছায়। এবং ইকোনমিক্সের এমপ্লয়মেন্ট নামে একটা চ্যাপ্টার আছে। ওই এমপ্লয়মেন্ট চ্যাপ্টারের মধ্যে অনেক ধরনের এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের কথা বলা হয়। একটা মজার বিষয় হচ্ছে ওখানে এমন এক ধরনের এমপ্লয়মেন্টের কথা আছে যে কিছু কিছু মানুষ এমনি আনএমপ্লয়েড থাকতে ভালোবাসে, তারা কোনো চাকরি করতে ভালোবাসে, এরকমও হয়। যেমন আপনারা অনেক মানুষকে আপনাদের জীবন দশায় দেখবেন যারা একটা সময় 20-22 বছর, 25 বছর, 30 বছর বিদেশে ছিল, দেশে এসছে, এখন কোনো কাজ করার ওরকম শারীরিক সক্ষমতা নাই, বয়স হয়ে গেছে, সে শুধু একটু মসজিদে যায় আসে, স্থানীয় দোকান বন্ধুদের সাথে কথা বলে, কিন্তু যে পরিমাণ ক্যাশ টাকা আছে সে 10টা দোকান কিনছে, 2টা বিল্ডিং আছে তার। সুতরাং সে নিজেকে ওইভাবে আর কোনো ধরনের কর্মসংস্থানে নিয়োজিত করেনি, তার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম হয়। কিছু কিছু আনএমপ্লয়মেন্ট হয় সিজনাল, যেমন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আল্লাহ রাব্বুল আলামিন তো সবসময় সব ফসলের জমির উৎপাদন দেয় না। কোনো ফসল আছে 12 মাসে উৎপাদন হয়, কোনো ফসল আছে থেমে 6 মাস হয়, 6 মাস হয় না, কারণ ভৌগোলিক বিষয়ের সাথে সাথে ওয়েদারের কাঠামোটা ওরকম হয় না। শীতকালে সবজি হয় কারণ শীতকালের ফসল, আবার গরমের সময় অন্য ফল ফলাদি হয়। সুতরাং কিছু মানুষ যারা ধান চাষে ব্যাপৃত থাকে, নিজেদেরকে ব্যস্ত রাখে বা অন্য ফসলে ব্যস্ত রাখে, তারা দেখবেন ঢাকা সিটিতে এসে রিক্সা চালায়, কারণ অন্য মৌসুমগুলোতে তারা ওভাবে কাজ পাচ্ছে না। এভাবে অনেক ধরনের বেকারত্ব থাকে। তো ইন্ডিয়ার মানুষরা কী করে, তাদের যে ইনকাম তার 1/3 হচ্ছে ওয়ার্কফোর্সে, তারা সেলফ এমপ্লয়েড, নিজেরা কাজ করছে, ওখান থেকে একটা আয় তারা করছে। দ্যাট মিনস ওখানে আত্মকর্মসংস্থান হয়েছে। যেমন আমাদের দেশে আত্মকর্মসংস্থান কনসেপ্টটা এখন অনেক নতুন। আমরা আত্মকর্মসংস্থান বলতে কী বুঝি? ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করা, তাই না? মুরগি পালা, তারপর কুটির শিল্পের কাজ, তাই না? তাঁতের কাজ, মাছ চাষ, হ্যাঁ, গরু, তাই না? গরু লালন পালন করা, বিক্রি করা কোরবানির সময় বা সারা বছর মানুষের চাহিদা পূরণ করার জন্য। তো এগুলো হচ্ছে এক ধরনের এমপ্লয়মেন্ট। তো ওইখান থেকে যে সমস্ত আয় হয় না মানুষের, এই সবগুলো এসে ন্যাশনাল ইনকামে জয়েন করে। বুঝতে পারলেন? সেকেন্ড হচ্ছে প্রোডাকশন পাবলিক আউটপুট মেথড। আমরা কেন প্রোডাকশনটাকে আউটপুট মেথড করতেছি? কারণ কোনো কিছু যখন প্রডিউস হয়ে যায়, ফিনিশ গুডসে রূপান্তরিত হয়। ফিনিশ গুডস মানে ওটাতে আর কোনো ধরনের কিছু ইনপুট দেওয়ার দরকার নাই। ফিনিশ গুডসের সংজ্ঞা হচ্ছে যে গুডসে আর কোনো ইনপুটের প্রয়োজন নেই, তবে সেটা অন্য একটা জায়গায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন যারা বোতাম বানায়, গার্মেন্টসের অ্যাক্সেসরিজ, এই যে বোতাম যে কোম্পানি বানায় সে শুধু বোতামই বানায়, অন্য কিছু বানায়। যে ইন্টারলাইনিং বা বক্রমটা বানায়, শার্টের মোটা কলারটা, সে শুধু বক্রমই বানায়, অন্য কিছু বানায়। যে ফ্যাব্রিক বা কাপড় বানায় সে কাপড়ই বানায়। এখন গার্মেন্টস কোম্পানির কাছে এই বোতাম বানানোর কোম্পানি, এই যে ইন্টারলাইনিং কোম্পানি হচ্ছে সাপ্লায়ার, অ্যাক্সেসরিজ কোম্পানি, যারা সাপোর্টিং কিছু দিচ্ছে আমার প্রোডাকশনের জন্য। ওকে, এখন যে বোতাম বানাচ্ছে, বোতাম তার কাছে ফিনিশ গুডস, কারণ এখানে ফার্দার প্রসেসিং করাটা কিছু নাই, বোতাম তো হয়ে গেছে। কিন্তু আমার কাছে সেটা র ম্যাটেরিয়াল, কারণ আমি গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, আমার কাছে বোতামটা একটা সিম্পল র ম্যাটেরিয়াল মাত্র, ইন্টারলাইনিং বা শার্টের বক্রমটা একটা র ম্যাটেরিয়াল মাত্র। কিন্তু যেই কোম্পানি শুধু বক্রমই বানায়, তাদের কাছে এটা হচ্ছে একটা ফিনিশ গুডস। ফিনিশ গুডসের সংজ্ঞা হচ্ছে যে গুডসে ফার্দার ইনপুট দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, সেটা সরাসরি ব্যবহার উপযোগী হয়ে যাবে। যেমন মার্কারটা, এটা যদি প্লাস্টিক বডিটাও না থাকতো, এটা ফিনিশ গুডস হতো না। যেহেতু এটা প্লাস্টিক বডিটা এখন আছে, আমরা এটা ব্যবহার করছি, এটা একটা ফিনিশ গুডস। বুঝতে পারলেন? আচ্ছা, তো এই অর্থে প্রোডাকশনটাকে আমরা বলি আউটপুট মেথড। এটা আমাকে একটা আউটপুট তো দিচ্ছে, এস্টিমেটেড or calculated or measured by adding what? The value added by all the firms. যত ধরনের ফার্ম ভ্যালু অ্যাড করবে, যত ধরনের ফার্ম আয় করবে, কোনো একটা গুডস বানাবে, কোনো একটা সার্ভিস প্রডিউস করবে, সবগুলোর একটা মূল্য আছে না? সবগুলোর একটা আঙ্কিক মূল্য আছে না?
যে তারা এত কোটি টাকা দ্রব্য বানালো, এই বছর এত ইউনিট এত কুইন্টাল প্রডিউস হলো, এই বছর 20টা গাড়ি প্রডিউস হলো, এই বছর 17,000 মার্কার প্রডিউস হলো, এই বছর 16,000 শার্ট প্রডিউস হলো, 20,000 প্যান্ট প্রডিউস হলো, এই বছর 18,000 কার ম্যানুফ্যাকচার হলো। ওকে, সব কিছু প্রডিউস হয় না। প্রোডাকশন হতে পারে কৃষি জমির ফসল, প্যাডি প্রোডাকশন, কিন্তু ইলেকট্রিসিটি প্রোডাকশন না, ইলেকট্রিসিটি জেনারেশন। আবার গাড়ি ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস প্রোডাকশন না, বিজিএমইএ বলে না, এখানে এম মানে হচ্ছে ম্যানুফ্যাকচারার, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, গার্মেন্টস হলে ম্যানুফ্যাকচারার। এক একটা ক্ষেত্রে এক একটা শব্দ ব্যবহার করবেন। ওকে, আচ্ছা, তো estimated by adding the value added by all the farms। এখন ফার্ম বলতে আমরা কি বুঝি? একটা মিসকনসেপশন আছে, আমরা অনেক সময় মনে করি যে ফার্ম বলতে মনে হয় কোনো একটা ইউনিট বা কোনো একটা প্রতিষ্ঠানকে শুধু বোঝায় যেটা এক মালিকানা কারবার। উত্তর হচ্ছে ভুল। এক মালিকানা কারবার, পার্টনারশিপ, অংশীদারিত্ব এবং কোম্পানি সব কিছু হচ্ছে ফার্ম ইকোনমিক্স এবং বিজনেস কনসার্ন। ফার্ম মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেটা এক মালিকানা কারবার হতে পারে, পার্টনারশিপ হতে পারে, অংশীদারি, বা সেটা হতে পারে কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, কিন্তু যেটাই হোক সেটা হচ্ছে ফার্ম। তা আমরা সবসময় মনে করি কি যে একটা ফার্ম মানে হচ্ছে একটা প্রোপাইটারশিপ, একটা ছোট্ট দোকান বা একটা ছোট্ট পণ্য যে নিয়ে একটা প্রতিষ্ঠান, না, ওটা একটা ফার্ম, বাট এ সিম্পল ফর্ম অফ ফার্ম। কিন্তু আদার ফার্মস হচ্ছে পার্টনারশিপ এবং কোম্পানি। আমেরিকায় ওরা বলে আইএনসি মানে ইনকর্পোরেটেড, আর ব্রিটিশরা বলে এলটিডি লিমিটেড। যেমন ফেসবুক আইএনসি মানে ফেসবুক লিমিটেড, এটা একটা কোম্পানি, এটা একটা ওয়েবসাইট আছে, এটা একটা প্রতিষ্ঠান। ওদের হ্যাঁ শেয়ার নাসডাকের মতো বড় জায়গায় শেয়ার স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়, এটা একটা প্রতিষ্ঠান। আইএনসি মানে ইনকর্পোরেটেড, মানে এটা কোম্পানিকৃত হয়েছে, দ্যাট মিনস লিমিটেড কোম্পানি। ওকে, আমরা আসলে কিছু জিনিসে ব্রিটিশদের থেকে একটু আলাদা। আমরা বলি ফ্ল্যাট, কারণ ব্রিটিশরা আমাদেরকে শিখাইছে, কিন্তু আমেরিকানরা বলে অ্যাপার্টমেন্ট। CENTER, এটা হচ্ছে আমেরিকান নাম, CENTER সেন্টার, আর এই দিয়ে লিখলে এটা কি ব্রিটিশ। বিহেভিয়ার মানে কি? OUR দিলে ব্রিটিশ, OR দিলে আমেরিকান। ব্রিটিশরা রাস্তার বাম দিকে গাড়ি চালায়, আমরাও চালাই, কারণ ব্রিটিশরা আমাদেরকে শাসন করছিল। 47 সালে তারা দেশ ছেড়ে চলে যায়, কিন্তু আমেরিকানরা গাড়ি চালায় ডান দিকে। গাড়িতে হুইল থাকে, হুইলার থাকে ডান দিকে, বাংলাদেশিদের ব্রিটিশদের, আর আমেরিকাতে থাকে বাম দিকে, কিন্তু গাড়ি চালায় ডান দিকে। আমাদের এখানে সুইচ হচ্ছে এরকম অন, এরকম অফ, ওদের হচ্ছে এরকমটা অফ, উল্টা। আমরা বলি এমডি, আমেরিকানরা বলে সিইও। আমরা বলি অফিসার, আমেরিকানরা বলে এক্সিকিউটিভ। ভালো করে শুনে রাখেন কেন শব্দগুলো দিক সেদিক। এক্সিকিউটিভ হচ্ছে আমেরিকান কনসেপ্ট, মোস্ট অফ দ্য টাইম তারা এক্সিকিউটিভ বলে, আর ব্রিটিশরা বলে অফিসার। বুঝতে পারলেন? আচ্ছা, আসেন আমরা তৃতীয়টায় যাই, এক্সপেন্ডিচার মেথড। আমরা আয় মেথড যেহেতু বুঝতে পেরেছি, ব্যয় মেথডটা আরো সোজা। এক্সপেন্ডিচার এস্টিমেটেড বাই দ্য ইকুয়েশন গিভেন। কিছু কিছু ক্ষেত্রে ইকুয়েশন দিয়েও বোঝা যায় কিভাবে কিভাবে এস্টিমেশনটা হয়। y is equal to c plus I plus g plus x minus n within bracket। তাহলে এটা মিনিং হচ্ছে y হচ্ছে ইনকাম, আয়, y হচ্ছে ইনকাম। ইকোনমিক্সে y হচ্ছে ইনকাম, আয় দিয়ে বোঝানো, y দিয়ে বোঝানো হয়। তারপর হচ্ছে c মানে হচ্ছে কনজাম্পশন, দ্যাট মিন্স ভোগ, কতটুকু আপনি কনজিউম করবেন। থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট, আয়। তারপর হচ্ছে জি মানে হচ্ছে গভর্নমেন্ট খরচ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে খরচ, এক্সপেন্ডিচার মেথড মানে খরচের মেথড। এক্স ইজ ইকুয়াল টু এক্সপোর্ট। ওকে, আর এনবি হচ্ছে নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট মানে কি? সবসময় মনে রাখবেন, একটা টিপস দিচ্ছি। নেট মানে হচ্ছে একটা অ্যামাউন্ট, সেখান থেকে কিছু ডিডাক্টেড কিছু একটা হয়েছে, এই জন্যই বলা হচ্ছে। যেমন আপনি দেখবেন যে যখন একটা চিপসের প্যাকেট আপনি কিনেন, ওখানে বলা থাকে নেট ওয়েট এত, তার মানে অ্যাকচুয়াল চিপস আছে 17 গ্রাম, কিন্তু টোটাল ওজনটা হচ্ছে 20 গ্রাম। তার
মানে প্যাকেটের ওজন হচ্ছে 3। চালের বস্তা ডালের বস্তা দেখবেন নেট ওয়েট, এটা বিএসটিআই কর্তৃক স্বীকৃত। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, ওরা কোনো কিছু লাইসেন্স দেওয়ার আগে বলে দেয় যে তুমি নেট ওয়েটটা আলাদা করে নিতে হবে। মিষ্টির প্যাকেট একটা ওয়েট আছে না, তারপর গুঁড়া দুধের প্যাকেট একটা ওয়েট আছে না, নেট ওয়েট কতটুকু গুঁড়া দুধ সেখানে আছে, বাকিটা হচ্ছে প্যাকেটের ওয়েট। ইভেন অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমরা কী করি, সেলস যখন বের করি, সেলস থেকে আরও অনেক কিছু বাদ দিই না, নেট সেলসটা বের হয়। এইভাবে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট যদি বাদ দেন একটা অ্যামাউন্ট আসবে, সেটা হচ্ছে আলটিমেট নেক্সট এক্সপোর্ট কতটুকু আমার হচ্ছে। বুঝতে পারলেন বিষয়টা হচ্ছে এরকম। তো কয়টা মেথড ন্যাশনাল ইনকামের? এক্সপোর্ট কি তাহলে এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা? হ্যাঁ, ইম্পোর্টটা বাদ দিয়ে দেবেন। কয়টা মেথড বলতে পারবেন? কি কি মেথড? ইনকাম মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, একটা হচ্ছে প্রোডাকশন বা আউটপুট মেথড। প্রথম মেথডটায় আমরা ইনকামগুলোকে ক্যালকুলেট করবো, সব ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে জেনারেট হওয়া ইনকাম সাথে সেলফ এমপ্লয়মেন্ট থেকে প্রাপ্ত কিছু। সেকেন্ড হচ্ছে যত ভ্যালু অ্যাডেড থিং থাকবে ফার্মের, যত ধরনের আয় থাকবে সেগুলো, ফার্ম যখন কোনো কিছু প্রোডাকশন করবে সেগুলো। আর এক্সপেন্ডিচার হচ্ছে গভর্নমেন্টের এই সূত্র ধরে আলটিমেটলি কতটুকু এক্সপেন্ডিচার হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পারলেন? এখন একটা জিনিস একটু লিখে নেন।